আসসালামু আলাইকুম। ইন্টারনেট এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনাস। কেমন আছেন সবাই? আমি অন্তরে অন্তঃস্থল থেকে আশা করব সবাই ভালো আছেন। আজকের বিষয়টা বেসিক্যালি হচ্ছে ইউরোপের কোনো দেশ বা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এক কথায় আমরা যে দেশগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে বুঝি, ওইসব দেশগুলোতে যেতে আসলে আমার শুরুটা কোন দিক থেকে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনাকে কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সে ভালো স্কোর থাকা লাগবে। এবং এই যে দেশগুলোকে আমি মেনশন করেছি, ইউরোপের দেশগুলো বলেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এদের বেশিরভাগ দেশগুলোতেই ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। সো এই ইংরেজিতে যারা ভালো করবে বা ভালো স্কোর করতে পারবে তাদের জন্য আসলে ওই দেশে যাওয়ার থাকা খাওয়ার সুবিধা অনেকাংশেই বেড়ে যাবে। আপনি ভালো ভার্সিটি সিলেকশন বলেন, অথবা ভালো দেশ সিলেকশন বলেন, অথবা আপনার স্কলারশিপ অপরচুনিটির ক্ষেত্রে আসলে এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনি দেশে কি আসলে A+ পেয়েছেন কি পেয়েছেন না, কেমন করেছেন, এটা আসলে ওই দেশে অনেক বেশি মানে ভ্যালুয়েট করবে না যদি না আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভালো করতে পারেন। তো সেই সুবাদে আসলে বলতে গেলে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্সই আছে। এক এক দেশে এক একটা বা এক এক ইউনিভার্সিটি এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যাকসেপ্ট করে থাকে। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা আছে সেটা হচ্ছে IELTS। এটা মোটামুটি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা ভালো ভালো যে দেশগুলো আছে মোটামুটি সব দেশই, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যাদের মাতৃভাষা ওইসব দেশের সবাই মোটামুটি প্রেফার করে এই ল্যাঙ্গুয়েজ কোর্সটাকে। সে সুবাদে আপনাকে যদি ওইসব দেশের স্টুডেন্ট ভিসায় যেতে হয় তাহলে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে IELTS এর একটা ভালো স্কোর। আপনার স্কোর যত বেশি হবে আপনি কিন্তু স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বলেন, অথবা দেশ সিলেকশনের ক্ষেত্রে বলেন, অথবা আপনার ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে বলেন, আপনি অনেক বেশি এগিয়ে যাবেন। আর যে প্রশ্নটা ম্যাক্সিমাম অনেকেই করে থাকে যে এই IELTS আমি কোথায় থেকে শুরু করব বা কিভাবে শুরু করব, সেই প্রশ্ন নিয়ে আসলে IELTS জনিত অনেকগুলো জিজ্ঞাসা আমাদের কাছে জমেছে। আমাদের পেজে অনেকে নক দেয়, আমাদেরকে পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করে। যখন সম্ভব হয় আমরা তো সাথে সাথে বলেই দিই, তারপরও পেজে আসলে অনেকগুলো মেসেজ জমেছে। সেই সুবাদে আসলে আজকের ভিডিওটা করা। এই বিষয়গুলো আসলে খুবই কমন, অনেকেরই জানা। তো যাদের জানা তাদের তো আলহামদুলিল্লাহ জানা আছেই, বা অনেকে হয়তো আমাদের চার অনেক বেশি জানেন, আলহামদুলিল্লাহ ভালো জানেন। কিন্তু অনেকের কাছে আবার একটু নতুন, যাদের কাছে নতুন তাদের কাছে তো আসলে ব্যাপারটা রকেট সায়েন্স মনে হবে। ধরেন আমি বিজনেস স্টুডেন্ট, আমার কাছে হয়তো ফিজিক্সের প্রথম ক্লাসটাকে অনেক কঠিন মনে হবে, কিন্তু একটা ফিজিক্সের স্টুডেন্টের কাছে হয়তো ব্যাপারটা প্রিটি ইজি। সো এটা হতেই পারে। তো ভয় রাখার কিছু নাই আসলে। ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যাজ ইউজুয়ালি আপনি ছোটবেলায় আমরা আরবি শিখছি, ছোটবেলায় আমরা বাংলা ইংলিশ সবই শিখছি, এটার মধ্যে একটা পড়াশোনা 3 থেকে 4 মাসের কোর্স। IELTS নিয়ে অত টেনশনের কিছু নাই। তবে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট মেনটেন করার চেষ্টা করবেন। যে যখনই IELTS দেন না কেন মিনিমাম, মানে এখনকার যুগে বা এখনকার বর্তমান সময়ে মিনিমাম আসলে 6.5 ছাড়া ভালো অপরচুনিটি তো দূরে থাক, আসলে অপরচুনিটি আশা করা যায় না কোনো। আর 6.5 উপর আপনি যত তুলতে পারবেন আলহামদুলিল্লাহ আপনার জন্য এক কথায় আপনার জন্য সুযোগ তত বেশি বাড়তে থাকবে। এটা চাকরির ক্ষেত্রে বলেন বা পড়াশোনার ক্ষেত্রে বলেন, যে ক্ষেত্রে বলেন না কেন। তো IELTS নিয়ে আসলে একটা বড় জিজ্ঞাসা হচ্ছে যে সে কোথা থেকে শুরু করবে। তো দেখেন, শুরুটা আপনি ভাষা আপনি কোত্থেকে শিখবেন এটার আসলে কোনো মানদণ্ড নেই। আপনি আপনার মা বাবা থেকেও ভাষা শিখেছেন, আবার স্কুলের টিচারদের পরিবেশ থেকেও ভাষা শিখেছেন, আবার হয়তো কারো কাছে একদম একটা স্কুল বা কলেজে পড়াশোনা করেও ভাষা শিখেছেন। সো এটার যেহেতু নির্দিষ্ট কোনো মানদণ্ড নাই, এক কথা আপনার ডে টু ডে লাইফ প্র্যাকটিসের মধ্যে আপনার এই ভাষাটাকে ঢুকাতে হবে। মেইন কথা হচ্ছে এটা আর কি। তো আপনি যত বেশি আপনার ডে টু ডে লাইফের সাথে অন্য একটা ভাষাকে অ্যাডজাস্ট করতে পারবেন ততই আপনার জন্য লাইফও ইজি হবে, মানে ওই ভাষাকে কেন্দ্র করে আপনার লাইফটাকে আপনি সহজ করে নিতে পারবেন। তবে হ্যাঁ, যেহেতু এটা আমাদের মাতৃভাষা না, আমাদের একটা প্যাটার্নে বা একটা ফরম্যাটে কিন্তু ডেফিনেটলি যেতে হবে। সেই ফরম্যাটটা আসলে কোত্থেকে শুরু করবেন। তো সেই সুবাদে আমি বলবো যে আপনাদের ডে 1-এ আপনারা একটা ডায়াগনস্টিক টেস্ট দিবেন সবসময়। ডায়াগনোজ করবেন যে আসলে আপনি কোন অবস্থায় আছেন। যেমন একজন ফিজিক্সের স্টুডেন্ট বা একজন কেমিস্ট্রি বা সায়েন্স বেসিস কোনো সাবজেক্টের একটা স্টুডেন্টও কিন্তু হয়তো ধরেন বাণিজ্যিক ভূগোলের একটা 100 নাম্বারের প্রশ্ন সে কিন্তু কিছু হলেও পারবে। অ্যাটলিস্ট আন্দাজেও যদি জায়গায় ধরেন MCQ আন্দাজেও যদি থাকে, তারপরে সে কিছু না কিছু অ্যান্সার করতে পারবে, অন্তত তার ভাগ্যটা তো যাচাই হলো। উপরন্তু সবচেয়ে আন্দাজে দেখাবে ব্যাপারটা এমন 100 নাম্বার পরীক্ষা সে 1 2 3 4 কিছু না কিছু নাম্বার পাবে। তাহলে তো একটা ধারণা হলো যে হ্যাঁ 100তে আমি ফেল করবো যেহেতু আমি এই সাবজেক্টের স্টুডেন্ট না,
কিন্তু স্টিল আমি 100-তে 10 পেয়েছি, আমাকে বাকি 90 পেতে হবে, অথবা আমাকে 70 পেলেই যদি হয় তাহলে আমাকে আরো 60 পেতে হবে। তো এরকম একটা টেস্ট আপনি যেদিন থেকে মন দিয়ে স্থির করবেন যে আপনি আইএলটিএস দিবেন, আপনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবেন, ভালো কোনো দেশে যাবেন, সেদিন আপনি নিজেকে একটু যাচাই করে নেবেন একটা টেস্টের মাধ্যমে। এটা আপনি ফর্মালি দিতে পারেন কোনো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে, বা যেসব প্রতিষ্ঠান আপনাকে আপনার আইএলটিএস করায় ওরা অনেকেই মক টেস্ট নিয়ে থাকে, বা আমাদের ইন্টেন্ট এডুকেশনে মক টেস্টের অ্যারেঞ্জ করা হয় প্রতি 15 দিনে একবার। তো যে কোনো জায়গা থেকে অনলাইনে অনেক মক টেস্ট দেওয়ার সুযোগ আছে। তো আপনি সেখান থেকে মক টেস্টটা অবশ্যই একটা টেস্ট দিয়ে নেবেন। 0 পেলে 0, হতাশ হওয়ার কিছু নেই, যে 0 পেলে আপনি 0 থেকেই শুরু করবেন, কোনো সমস্যা নেই। তারপর অনেকের প্রশ্ন থাকে মডিউল ভিত্তিক প্রশ্ন, যে আসলে মডিউল ওয়াইজ ফোকাস করাটা কতটা জরুরি। সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু 4টা মডেল, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, অবশ্যই সবগুলো মডিউলে আপনি ভালো হবেন না, আবার সবগুলো মডিউলে যে আপনি খারাপ, ব্যাপারটা এক্স্যাক্টলি এমনও না। দুই একটা মডিউলে কিন্তু আপনি এমন অবস্থায় থাকবেন যে আপনি বেনিফিট নিতে পারবেন। যেহেতু এসএসসি এবং এইচএসসির মতো বা অন্যান্য অনেক পরীক্ষার মতো আইএলটিএসও অ্যাভারেজ একটা স্কোর হিসাব করে, সেক্ষেত্রে আমি বলবো আপনি যেগুলোতে ভালো সেই ভালোটা ধরে রাখার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট 2টা ব্র্যান্ডে অনেক বেশি স্কোরটা হাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেন অ্যাভারেজ আর যে দুইটাতে আপনি হয়তো উইক ছিলেন সেগুলো যেন কাভার হয়ে যায়। সো এমন না যে আল্লাহ ভাই আমি তো স্পিকিং পারি না, সো আমার বোধহয় আইএলটিএস দেওয়া হবে না। শুধু স্পিকিং এর উপর তো আইএলটিএস নির্ভর করছে না, আপনার তো আরো 3টা মডিউল আছে। শুধু স্পিকিং পারেন না তার মানে তো আপনি বাকি 3টা পারেন, রাইট? সো বাকি 3টাতে একটু ফোকাস করেন। আইএলটিএসটা মোটামুটি ফোকাস করে যদি একটা মোটামুটি অ্যাভারেজ বা একদম যেটাকে স্থানীয় ভাষা বলে ডাব্বা নামের যদি বিলো অ্যাভারেজ স্কোরও থাকে, একটা স্ট্যান্ডার্ড স্কোর, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্কোরও থাকে, তাও কিন্তু আপনার রেজাল্ট অনেক ভালো হয়ে যাচ্ছে। আর আপনার যদি মনে হয় 2টা মডিউলে আপনি উইক, দেন 2টা মডিউলে তো আপনি ভালো, বাট আপনার তুলনায় তো আপনি ভালো, মানে আপনি যে 2টাতে ভালো পারেন বা আপনি ওই 2টাতে কম পারেন, তো চেষ্টা করবেন এটা অ্যাভারেজ করে নিতে। আপনি নিজে বের করবেন যে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং 2-4টা ক্লাস করার পরে যে হ্যাঁ আমি এই 2টাতে ভালো, সো এটাতে আমি বেশি ফোকাস করব। ওগুলাতে করবো না ব্যাপারটা এমন না, ওগুলাতে যেন আমার একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড থাকে, আর এই 2টাতে যেন আমি খুবই ভালো করি, যেহেতু আমি অলরেডি ভালো, আমি অলরেডি মোটিভেটেড এই 2টা সাবজেক্টের উপর। আচ্ছা, তারপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছেন যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আসলে কি হওয়া উচিত। বিগিনার্স যারা অনেকেই জিজ্ঞাসা করেছেন স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে। ওয়েল, স্টাডি ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি সবাই যেটা পপুলার বা ফলো করে সেটা হচ্ছে ক্যামব্রিজের লেটেস্ট এডিশনগুলো, আপনিও তাই করবেন। এবং পাশাপাশি আপনি চেষ্টা করবেন মাঝে মাঝে আইএলটিএস এর যে আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল থেকে ওদের পেজ থেকে কিছু আইএলটিএস এর জন্য প্র্যাকটিস দেওয়া হয়, ওই প্র্যাকটিসগুলো আসলে আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিবে। অনেক যাচাই বাছাইয়ের পরে ওরা ওই প্র্যাকটিসগুলো দিয়ে থাকে, তো আপনি ওই প্র্যাকটিসগুলো করবেন। পাশাপাশি ইউটিউবে অনেক, গুগলে বলেন, ইউটিউবে বলেন, প্র্যাকটিসের অভাব নেই। যখন আপনি ফ্রি থাকবেন সারাক্ষণ এটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন। তবে আগে আপনি অবশ্যই ক্যামব্রিজের যে লেটেস্ট এডিশনগুলো আছে সেগুলো শেষ করে নেবেন। সেটা হচ্ছে আপনার সিলেবাস। সিলেবাসের বাইরেও তার অনেক সিলেবাস থাকে বা আরও অনেক প্র্যাকটিস থাকে। সেক্ষেত্রে আপনি গুগল, ইউটিউব বা একটা পর্যায়ে আপনি ইনিশিয়ালটা এভাবে শুরু করার পরে আপনি নিজে বুঝতে পারবেন আসলে আপনার যদি মনে কোনো প্র্যাকটিস নেই, আপনি বসে বসে ইংলিশের যে নিউজ পেপার আছে সেটা পড়েন, ইংলিশ কার্টুন দেখেন, ইংলিশ মুভি দেখেন। এক কথা আপনি সবই করবেন, কিন্তু আপনার জাস্ট বাংলা লাইফটাকে একটু ইংলিশে টার্ন করবেন। আগে বাংলা ছবি দেখতেন বা কি ইন্ডিয়ান ছবি দেখতেন, ইন্ডিয়ান মুভি দেখতেন, এখন নাহলে ইংলিশ মুভি দেখবেন। আগে চ্যানেল আই18 এর খবর শুনতেন, এখন না হয় আপনি বিবিসি, সিএনএন এর খবর শুনবেন, অতটুকুই। খবর শুনবেন না ব্যাপারটা এমন না, নিউজ তো অবশ্যই মানে আমাদের দৈনন্দিন জীবনে থাকবেই, কিন্তু জাস্ট প্যাটার্নটা একটু চেঞ্জ করে নেবেন। এটাই আসলে আপনার স্টাডি ম্যাটেরিয়াল আর কি, সবচেয়ে বড় স্টাডি ম্যাটেরিয়াল। দেখবেন আপনার জন্য ইংলিশটা আপনার ডে টু ডে লাইফ অনেক ইজি হয়ে যাবে। তারপর ওনাকে জানতে চেয়েছেন যে টিচিং স্ট্র্যাটেজিটা বা টেকনিক্সগুলো কি হওয়া উচিত। সেক্ষেত্রে আমি যদি বলি যে ধরেন লিসেনিং এর ক্ষেত্রে অনেক দেশে ইংলিশে কথা বলে, এক এক দেশের অ্যাকসেন্ট এক এক রকম। আমাদেরও যেমন অনেকেই বাংলায় কথা বলি, কিন্তু ঢাকার মানুষ একরকম কথা বলে, কুমিল্লার মানুষ একরকম, চিটং, সিলেট, ইনফ্যাক্ট নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, পার্বত্য সাইড, এক একজনের তো এক এক রকম, কিন্তু সবারটাই তো বাংলা। ঠিক একইভাবে ইংলিশে অনেক অ্যাকসেন্ট আছে, তবে সবচেয়ে বেশি আমার যেটা মনে হয় আপনাকে ইউকে, ইউএস এবং অস্ট্রেলিয়া, এই 3টার অ্যাকসেন্ট আপনি যত বেশি আয়ত্তে আনতে পারবেন তত আপনি বেশি ফেভার পাবেন। আর এই 3টা আনতে আনতে বাই দ্য মিন টাইম বাকিগুলো আপনার কিছুটা হলেও হয়ে যাবে ইনশাল্লাহ। জিরো তো আর থাকবে না, অনেকখানি এগিয়ে যাবেন। আর রিডিং এর ক্ষেত্রে স্কিমিং এবং স্ক্যানিংটা খুব জরুরি, কারণ হচ্ছে আপনাকে যে প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নটা আপনি চেষ্টা করে নেবেন যে মানে
প্যাসেজের গল্পটার পাশাপাশি যে প্রশ্নগুলো ওরা জানতে যাচ্ছে, সেই প্রশ্নগুলায় কি কি শব্দ ব্যবহার করা হয়েছে সেটা যত তাড়াতাড়ি ধরতে পারবেন, প্রশ্ন যত তাড়াতাড়ি ধরতে পারবেন, ততই আপনি বুঝতে পারবেন আসলে রিডিং এর কোন জায়গায় আপনাকে হিট করতে হবে বা কোন প্যাসেজে আপনার দ্রুত পড়া দরকার। আপনার ভোকাবুলারি যত স্ট্রং হবে, আপনার মাইন্ড সেটআপটা তত স্ট্রং থাকবে, আপনি তত কুইক মানে স্টোরির মানেটা বা অর্থটা খুঁজে বের করতে পারবেন, ততই বেশি কিন্তু আপনার অ্যান্সার কারেক্ট হওয়ার সুযোগ থাকবে। আর আপনি যদি ভোকাবুলারিটা আসলে স্ট্রং না থাকে, আপনি যদি মানে কোত্থেকে স্ক্যান করবেন সেটা বুঝতে না পারেন, তখন তো আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর স্পিকিং এর ক্ষেত্রে এক্সেন্টটা, প্রোনাউন্সিয়েশনটা, ফ্লুয়েন্সিটা একদম যেন স্টাক হয়ে না যান, এরকম যেন স্টাক হয়ে আমাদের যেতে না হয়, এটা আপনাদেরকে কনফিডেন্স অনেক কমাই দিতে পারে। সো স্টাক না হয়ে অ্যাটলিস্ট ফ্লুয়েন্সিটা ঠিক রেখে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক রেখে আমার একটা কনভারসেশন কমিউনিকেশন করতে যা যা বেসিক লাগে তা এগিয়ে নিতে হবে। রাইটিং এর ক্ষেত্রে আপনি গ্রামাটিক্যাল এরর, স্পেলিং এরর যত কম করা যায় ততই অ্যাডভান্টেজ পাবেন। তারপরে এগুলোর বিস্তারিত তো আর আসলে তো এই 2-4-5-10 মিনিট একটা ভিডিওতে আসলে বুঝিয়ে বলা সম্ভব না। আপনি যখন একটা কোচিং এ অ্যাড হবেন বা কারো থেকে গাইডলাইন নেবেন, তখন আসলে ডেফিনেটলি আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ তখন এখন যেটা আমি 10 মিনিটে বলবো, তখন হয়তো এই একই জিনিস আপনাকে আপনার লেকচারার 3 থেকে 4 মাস শিখাবেন, ধরে ধরে ধীর স্থির হয়ে আপনাকে ধৈর্যের সাথে শিখাবেন। তো তখন আপনার অনেকটাই ইজি হয়ে যাবে। অনেকে জানতে চেয়েছেন যে রেগুলার মক টেস্টের বিষয়ে। আচ্ছা, আর টাইম ম্যানেজমেন্টের বিষয়। দেখেন, টাইম ম্যানেজমেন্টটা তো ডেফিনেটলি দরকার, তবে রাইটিংয়ে আপনি অনেক টাইম পাবেন আইএলটিএস এর ক্ষেত্রে, যেটা আপনি হয়তো রিডিংয়ে পাবেন না। এই কারণে আমি বারবার সাজেস্ট করবো ভোকাবুলারি যত বেশি স্ট্রং করা যায়, সেক্ষেত্রে রিডিংটা আপনার জন্য ইজি হবে। আর হচ্ছে মক টেস্ট চেষ্টা করবেন 2 সপ্তাহের মধ্যে, প্রতি 2 সপ্তাহে একটা দিতে। এটার কারণে যেটা হবে সেটা হচ্ছে আপনার ডেলি তো আপনার প্রিপারেশন আপগ্রেড করে না, হয়তো 2-4-6 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পড়ার পরে আপনার একটা সার্টেন লেভেলের প্রিপারেশন আপনি যান, বা আপনি যদি লেভেল 5 এ থাকেন তখন লেভেল 6 এ যান। প্রতিদিন মক টেস্ট দিলেই যে আপনি ভালো করবেন ব্যাপারটা এমন না। আপনাকে খেয়াল রাখতে হবে, একটা টার্গেট সেট করতে হবে যে আগামী 15 দিনের মধ্যে আমি এটা শেষ করব, তারপরে আমি একটা মক টেস্ট দিব এবং আমি দেখব যে এই টপিকগুলো শেষ করার কারণে আদৌ আমার মক টেস্টে কতটা ইমপ্রুভ হলো। এটাতে আপনি আপনার ইভালুয়েশন করতে পারবেন, আপনার কতটা ইমপ্রুভ হলো সেটা ভালো মতো যাচাই করতে পারবেন। পাশাপাশি আপনার কনফিডেন্স অনেক বাড়বে। আর এই কনফিডেন্সটা বাড়ার জন্য বা নার্ভাসনেসটা কমানোর জন্য চেষ্টা করবেন আইএলটিএস সেন্টার না হলেও, মানে আইএলটিএস সেন্টার কাছাকাছি, লাইক কোনো একটা ভালো কোচিং সেন্টার বা যেখানে পরিবেশটা একদম মানে বাসার পরিবেশে, চেষ্টা করবেন মক টেস্টগুলো না দেওয়ার জন্য। বা এমন করবেন না যে ঠিক আছে অনলাইনে তো মক টেস্ট দেওয়া যায়, আমি দুপুর 12টায় একবার রিডিং মক টেস্ট দিলাম, তারপর আমি একটু ঘুমিয়ে উঠলাম, বাসায় তো আছি, সমস্যা কি, 3টায় উঠে আমি রাইটিং দিলাম, আবার একটু চা নাস্তা খেলাম, লাঞ্চ করলাম, জোহরের নামাজ পড়লাম, তারপরে আমি আরেকটা মক টেস্ট দিয়ে আসরের নামাজ পড়লাম, তারপরে সন্ধ্যার পরে বন্ধুর সাথে যে স্টেশনে দেখা করে হাঁটতে হাঁটতে স্পিকিং করলাম। এমন করবেন না, চেষ্টা করবেন একটা যথাসম্ভব অফিসিয়াল ভাইব আছে বা মেইন এক্সাম সেন্টারের ভাইব আছে, কাছাকাছি আছে, ওইরকম একটা সেন্টারে মক টেস্টগুলো দিতে। এটা আপনাকে কনফিডেন্স দিতে অনেক বেশি সহায়তা করবে এবং এটা অনেক ইফেক্টিভ হবে। তবে এটা একটা সার্টেন লেভেল প্রিপারেশন নেওয়ার পর। আর টাইম ম্যানেজমেন্টের ব্যাপারও তো আমি মোটামুটি বলেছি। রিডিং এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি জরুরি, এটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন। আর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা, আচ্ছা আপনি যেখানেই কোচিং সেন্টারে কোচিং করুন না কেন, চেষ্টা করবেন যেখানে কম্পারেটিভলি স্টুডেন্ট কম আছে সেখানে পড়তে। যদি আপনি মনে করেন আপনি বিগিনার, আর আপনি যদি মনে করেন যে আপনি অ্যাডভান্স স্টুডেন্ট, সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা কম্পিটিশনে চলে যাওয়াটাই বেটার। তবে আমি প্রেফার করব বিগিনারদের জন্য, যেমন আমাদের কোচিং সেন্টারটা বিগিনারদের জন্য সেট করা। আমরা সচরাচর 8 থেকে 11 জনের একটা ক্লাসরুমের সেটিং থাকে, যেন 8 জনের মানে খুব বেশি বোরিংও না হয়ে যায়, যে হঠাৎ করে কেউ আসলো না বা একদমই 2-4 জন এমন যেন না হয়ে যায়, আবার 40-50 জন যেন না থাকে। আমরা 8 থেকে 11 জনের পরে যারা হয়, আমরা লাগলে নতুন একটা টাইমে নতুন একটা বেচ করি আলাদা টাইমে। কিন্তু একসাথে করলে যেটা হয়, হয়তো এটা লেকচারার দোষ না, উনি হয়তো একসাথে 40 জনকে প্রত্যেকটা টপিক শেষ করে 40 জনকে জিজ্ঞাসা করা সম্ভব না যে আপনি বুঝেছেন কিনা বা আপনি কতটুকু বুঝেছেন। সেক্ষেত্রে আসলে লেকচারারকে দোষ দিয়েও লাভ নাই বা প্রতিষ্ঠানকে দোষ দিয়েও লাভ নাই, এত স্টুডেন্ট থাকলে কিভাবেই বা এটা মেনটেন করবে। আবার তখন দেখা যাচ্ছে কমনলি জিজ্ঞেস করা হয় কেউ কি বুঝতে পেরেছে। 40 জনের একটা মানুষের যখন একটা সেট থাকে, অটোমেটিক্যালি 5-7 জন ব্রিলিয়ান্ট থাকবে, ওরা কিন্তু বুঝবেই। তো ওরা যখন বলে যে হ্যাঁ ভাইয়া বা স্যার আমি বুঝতে পেরেছি, তখন স্যার ধরে নেয় যে বাকি সবাইও হয়তো বুঝতে পেরেছে। তো এরকম করতে করতে টিচারের সাথে স্টুডেন্টদের একটা বড় গ্যাপ হয়ে যায়, একটা জড়তা তৈরি হয়, এবং এটাতে 1-to-1 কমিউনিকেশনটার সুযোগ থাকে না, মানুষের মধ্যে জড়তা বাড়ে। দেখা যাচ্ছে 1 মাস পরে ব্যাপারটা এমন হয়ে যায়, একই টিচার পড়ালো, বাট যারা টপার ছিল ওদের সাথে যারা ব্যাক বেঞ্চার, ওদের ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায়।
তো এইটা আসলে আমার কাছে একটু অড লাগে ব্যাপারটা, যদিও কিছু করার নাই, বা আমি হলেও তাই হইতো, আমার ক্ষেত্রেও তাই হতো। তো তবে আমরা চেষ্টা করি যে আমাদের কাছে যে স্টুডেন্ট আসে, যেন বিগিনার আসলে আমাদের জন্য আসলে সুবিধা, তাহলে আমরা ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারি, লজ্জা জড়তাটা একটু কেটে যায় আর কি খুব দ্রুত। তো আজকে মোটামুটি আপনাদের সাথে আলোচনার বিষয় এগুলোই। তারপরে যদি আপনাদের বিস্তারিত কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে অনলাইনে নক করতে পারেন, আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে ইন্টেন্ট এডুকেশন, কুমিল্লায় কান্দিরপাড় সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা ঠিক পাশের বিল্ডিংয়ে। ওখানে আসলেই আপনারা আমাদের যে সাইনবোর্ড আছে দেখতে পাবেন, বা যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের অফিস দেখিয়ে দিবে। পাশাপাশি আপনি চাইলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করে আসতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01791585811। তো আজকে এই ভিডিওতে আসলে আপনাদের সাথে আলোচনা এতটুকুই। আপনাদের জন্য আরো কিছু জানার থাকে, বলার থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই ভিজিট করবেন অথবা আমাদেরকে অনলাইনে নক করবেন। আমরা চেষ্টা করবো স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমাদের যতটুকু জানা আছে, অভিজ্ঞতা আছে, সেটা শেয়ার করতে। ভালো থাকবেন। সালাম।